আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন physionews24.com এর নিয়মিত লাইভ শো শামিমস লাইভ। আর আমি ফিজিওথেরাপি চিকিৎসক সৈয়দ শামীম আহসান রয়েছি আপনাদের সাথে। বন্ধুরা, ব্যথা যেটি প্রত্যেকের জীবনেই আসছে এবং সেই ব্যথা যদি হয়ে যায় দীর্ঘদিন, তখন সেটিকে আমরা বলছি দীর্ঘমেয়াদী ব্যথা। এই যে দীর্ঘদিন যখন আপনার ব্যথা থাকছে, তখন সেখান থেকে আসলে মুক্তির পথ খুঁজতে গিয়ে আমরা এক বিশেষজ্ঞ থেকে অন্য বিশেষজ্ঞের কাছে দৌড়ে বেড়াচ্ছি, ছুটে বেড়াচ্ছি এক চিকিৎসক থেকে অন্য চিকিৎসকের কাছে। আমরা সমাধান খুঁজে পাচ্ছি না, কখনো হতাশ হয়ে যাচ্ছি, কখনো বলে দিচ্ছি এক কথায় হয়তো ব্যথা নিয়েই বাকি জীবনটি কাটিয়ে দিতে হবে, অথবা বলছি বয়স হয়েছে, ব্যথা তো একটু হবেই। তো আসলে কি তাই? বয়স হলেই কি আমাদের ব্যথা থাকবে কিনা, এবং সেটি দীর্ঘমেয়াদী ব্যথা কেন হয়, কি কারণে হয়, আজকে সেই বিষয়গুলোই জানার চেষ্টা করব। আর সেগুলো জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের আজকের অতিথি। এবং একটু বলে নেই আগেই, সেটি হলো তিনি খুব বিশেষ একজন অতিথি, খুব বিশেষ একজন চিকিৎসক আমাদের সঙ্গে আজকে যুক্ত হতে যাচ্ছেন। আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন ডক্টর সঞ্জয় সরকার, যিনি পশ্চিমবঙ্গের বা ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট এমপিটি ডিগ্রি হোল্ডার এবং এমএস এবং পিএইচডি যিনি কমপ্লিট করেছেন ইউএসএ থেকে, ইউএস গভর্নমেন্টস এর স্কলারশিপ নিয়ে গিয়ে। তো তার মানে বুঝতেই পারছেন এরকম একজন গুণী চিকিৎসকের সঙ্গে আজকে আমরা যুক্ত হচ্ছি। কলকাতা থেকে আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন ডক্টর সঞ্জয় সরকার। তার সঙ্গে যুক্ত হওয়ার আগে একটু মনে করে দিই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কিছু জানতে চান, দ্রুত কমেন্ট বক্সে লিখে ফেলুন, কারণ আমরা প্রোগ্রামের শেষ অংশে গিয়ে আপনাদের প্রশ্নগুলো নিব এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম স্যার, physionews24.com। ভেরি গুড ইভিনিং সকলকেই আমার নমস্কার, সালাম আলাইকুম। এই সন্ধ্যা মানে এখন লকডাউনের মাঝখানে এই সন্ধ্যায় এত ওয়েবিনার চলছে, তার মধ্যে ডক্টর শামীম একটা খুব দারুণ অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্রিয়েট করেছেন। আমার সঙ্গে ওনার ফিজিক্যালি দেখা হয় যখন আমি লাস্ট ইয়ার ঢাকাতে গিয়ে একটা ওয়ার্কশপ করাই অন অস্টিওপ্যাথি। তো সেই সূত্রে তার সঙ্গে আলাপ, বছর খানেক পর এখন ভার্চুয়ালি দেখা হচ্ছে। তো আমার খুবই ভালো লাগছে যে আমি ওনার সঙ্গে এসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই আজকের এই আধ ঘন্টা একটা ইন্টারঅ্যাক্টিভ কথোপকথনের মাধ্যমে। তো সেই আমরা আজকে যে দীর্ঘমেয়াদী ব্যথা তার বলার আগে, সেই প্রসঙ্গতে যাওয়ার আগে একটু আমার ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, তাহলে হয়তো আপনাদের রিলেট করতে সুবিধা হবে। তো অ্যাজ ডক্টর শামীম মেনশনড, আমি নিশ্চয়ই এখান থেকে ভারত থেকে আর কি মাস্টার্স করার পরে আমি আমেরিকা চলে যাই। দীর্ঘ 13.5 বছর পরে আমি আবার ফিরি কিছু পার্সোনাল কারণে। তো সেখানে আমি এমএস করি, পিএইচডি করি, তারপরে আমি রিসার্চ সায়েন্টিস্ট ছিলাম মেয়ো ক্লিনিকের সঙ্গে, এবং আমি প্রফেসর ছিলাম উইথ কনকর্ডিয়া ইউনিভার্সিটি। তো সেই সূত্রে আমার রিসার্চটা মোস্টলি হয় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বায়োমেকানিক্স এর ওপরে, মোস্টলি শোল্ডার জয়েন্ট আর থোরাসিক স্পাইন। তো সেই সূত্রে আমার আজকের এই ব্যথা সংক্রান্ত যে টপিক, তার কথা বলার আগে কয়েকজন রিসার্চ সায়েন্টিস্ট, তাদের নাম নেওয়া খুব ইম্পর্টেন্ট আমার কাছে। তারা এত রেসপেক্ট পান ফ্রম দ্য পেন বা ব্যথার জগৎ থেকে, বিকজ তাদের গবেষণা, তাদের বই পড়েই আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি, তা সেই জায়গাতে দাঁড়িয়ে আমি তাদের সম্বর্ধনা জানাচ্ছি। প্রথমেই অবভিয়াসলি ডক্টর রোনাল্ড মেলজ্যাক, তারপরে প্যাট্রিক ওয়াল, তাদের গেট কন্ট্রোল থিওরি খুব খুব ফেমাস, সকলেই আমরা হেলথ কেয়ার প্রফেশনালসরা জানি। তারপরে আরেকজন অনেক বছর পরে এসছেন, উনি ইউকের, এই পরপর দুজন ভদ্রলোকের নাম বলছি। ডক্টর লুইস গিফোর্ড, ওনার আছে ম্যাচিওর অর্গানিজম একটা মডেল আছে পেনের। তারপরে লাস্টলি ডক্টর মাইকেল থ্যাকার। এই চারজন যে রিসার্চার, ক্লিনিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড অফ মেডিকেল সায়েন্স এন্ড মেডিকেল প্রফেশন have given me a different perspective, different view of what pain is. Now, আমি আগেন পেনে যাওয়ার আগে ডক্টর লুইস গিফোর্ডের একটা সুন্দর একটা ছোট্ট ফ্রেজ আমি আপনাদের সামনে প্রস্তুত করতে চাই। তো উনি বলেছিলেন যে নো ওয়ান ইজ পারফেক্ট, মানে প্রত্যেকের শরীরে জন্মের পরে কিছু না কিছু ডিসফাংশন থাকবেই, সে মানে যাই হোক না কেন। এবারে ডিসফাংশনটা প্রেজেন্ট করে
উইথ পেন বা উইদাউট পেন। যদি উইথ পেন হয় তাহলে ডাক্তার বা ফিজিওথেরাপিস্ট বা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনালদের কাছে সহজ হয়ে যায় ডায়াগনোসিসের জন্য। ঠিক আছে, এই টিস্যু দিয়ে হচ্ছে কি, এই হাড় দিয়ে হচ্ছে কি, এই মাংসপেশি দিয়ে হচ্ছে কি, কিংবা কোনো জায়গা থেকে হচ্ছে, সেটা আমাদের সুবিধা হয় বুঝতে। কিন্তু যদি ব্যথা না থাকে তার মানে কি তার ডিসফাংশন নেই, তার কি কোনো অ্যানোমালি বা প্যাথোলজি নেই? না, সেটা না। ওনার বক্তব্য হচ্ছে সেটা না, সেটা বিকামস মোর চ্যালেঞ্জিং, মোর ডিফিকাল্ট টু ডায়াগনোজ। নাও কামিং ব্যাক ইনটু আ লিটল বিট অফ ওই মেন রাস্তা থেকে সাইড রাস্তায় আমরা একটু যাচ্ছি। ব্যথা প্রসঙ্গটা হচ্ছে হোয়াট ইজ দ্য কজ অফ ব্যথা, পেন। এখন এইটার উত্তর খুবই ডিফিকাল্ট। আমার মনে হয় না কেউ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে ইন দ্য মেডিকেল ফ্র্যাটার্নিটি যে বলতে পারবে 100% শিওর হয়ে যে হ্যাঁ এইখান থেকেই শুধু শুধু এইখান থেকেই ব্যথাটার প্রজন্ম। সেটা সম্ভব বোধহয় নয় অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। না, কেন সেই জায়গাটা? তো আগেন মেলজ্যাক অ্যান্ড ওয়াল, যাদের কথা আমি প্রথমে নিলাম, তারা গেট কন্ট্রোল থিওরি বলেছেন। তারা বলেছেন যে হ্যাঁ, একটা কোনো নন স্পেসিফিক নন পেইনফুল স্টিমুলাস আসলে, যদি কোনো ডিরেঞ্জমেন্ট থাকে, যদি কোনো ডিসফাংশন থাকে, লাইক কারুর স্পন্ডিলাইটিস হলো, কিংবা কারুর কোনো গাঁটে ব্যথা হলো, কিংবা কারুর মাংসপেশিতে টান লেগে গেল, ঠিক আছে, অন্য একটা নন পেইনফুল স্টিমুলাস বা সিগন্যাল সেই গেটটাকে বন্ধ করে দিল, যাতে আমাদের ব্যথাটা আর আগতে না পারে বা যেতে না পারে। যেতে না পারে কোথায়? সেই জায়গাটাই ইজ দ্য মিসিং লিঙ্ক। তারপরে এসছেন ডক্টর লুইস গিফার্ড, ডক্টর মাইকেল থেকার। এরা বলছে, এরা কেন, আরো অন্যান্য অনেক পেন সায়েন্টিস্ট আছে, তারা বলছে যে এই ব্যথা যখন ব্রেনে যাচ্ছে তখন কি শুধু ব্যথাটার যেখান থেকে উৎস সেই ফিলিংটাই আসছে, না অন্য কোনো ফিলিং আসছে? কি বললাম কথাটা? ফিলিং। ফিলিং মানে একটা আমাদের মানে একটা এক্সপিরিয়েন্স, রাইট? ফিলিংটা কিভাবে আসে? ইট কুড বি বেসড অন ইউর এক্সপিরিয়েন্স অফ ইউর লাইফ, ইট কুড বি বেসড অন ইউর পেন পারসেপশন, ইট কুড বি ইউর সোশ্যাল ডাইমেনশন, কিভাবে আমরা জীবনযাপন করে উঠে এসেছি জন্মর থেকে আজ পর্যন্ত। তো অনেক কটা ডাইমেনশন আছে। নাও লেটস টক অ্যাবাউট আ লিটল বিট অ্যাবাউট দিস ডাইমেনশনস। আমি অবভিয়াসলি আমাদের কাছে অত সময় নেই, বিকজ textbook of pain as written by Dr. Melzack and Wall is probably around 1500 to close to 1800 pages. মানে বছর খানিক লেগে যাবে। ইনফ্যাক্ট there is a masters in pain pathology, মানে 2 বছরের শুধু পেন ব্যথা নিয়েই পড়ে যাওয়ার জন্য তার একটা মাস্টার্স অফ সায়েন্স আছে। তো তার মানে এই 8 ঘন্টার মধ্যে আমরা শুধু বুড়ি ছোবো গিয়ে চেষ্টা করব যে অ্যাজ আ allied healthcare professional and in the medical or healthcare ওয়ার্ল্ড আমরা কিভাবে ক্লায়েন্টস বা পেশেন্টসদের হেল্প করতে পারি। তো প্রথমে হচ্ছে মেকানিক্যাল পেন। কিভাবে আমাদের কোনো ডিসফাংশন, ফ্রোজেন শোল্ডার, হাত ওঠানো যাচ্ছে না, তার মানে এনিথিং দ্যাট ইজ কজড বাই জয়েন্ট পেন। ঠিক আছে, এরপরে তার মানে আমাদের ভিসেরাল মানে অর্গান পেনও হতে পারে। ওকে, সেইগুলো সব ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের ব্যাপার। মানে মাসেল পেন হলো, না জয়েন্ট পেন হলো, না বোন পেন হলো, না নার্ভ পেন হলো, না ব্লাড ভেসেল পেন হলো, না অর্গান পেন হলো, সেইগুলো হচ্ছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারাল পেন। এইবারে আমরা চলে আসি বায়ো সাইকো সোশ্যাল ওরিয়েন্টেশন। মানে কি? ওকে, বায়োলজিক্যাল স্ট্রাকচার বুঝে গেলাম, আমরা যেসব অ্যানাটমিক্যাল স্ট্রাকচার নিয়ে কথা বললাম এক্ষুনি সেইগুলো পড়ছে। তারপরে আসছে সাইকো, মানে সাইকোলজি। লেটস সে আমার এখানে একজন কেউ ঘুষি মারলো, যেই ব্যথাটা আমার কাঁধে লাগবে একজন মিলিটারি বা আর্মিতে যে চাকরি করে সেই অ্যামাউন্ট অফ প্রেসার বা ফোর্স দিয়ে যদি তাকে তার ঘাড়ে একই জায়গায় যদি লাগায়, তারও কি সেরকমই ব্যথা করবে? হতেও পারে, হতে পারে না। হওয়ার চান্স অফ না ইজ মোর, বিকজ তারা অলরেডি অ্যাডাপ্টেড হয়ে গেছে। এই অ্যাডাপ্টেশনটা আসছে কি করে? Everything is related to the mind. There are at least 2, if not 3 studies which have been done in about 15 or 20 years back from today, which says that at least about on an average 60 to 68% of pain causation মানে পেনের উৎস হচ্ছে from মস্তিষ্ক, মানে সাইকোলজি, মানে ফিলিং।
যার থ্রেশহোল্ড অফ পেন, যার সহ্যের ক্ষমতা যত বেশি, তার ব্যথাটা ফিলিং তারপরে পাবে বা আরো বেশি পেন হলে পাবে। তার মানে প্রত্যেকে আমাদের পেন পারসেপশনটা ইজ ভেরিয়েবল। তার মানে এইটাকে ডায়াগনোজ করা ইজ এক্সট্রিমলি টাফ। সেটা হলো সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ, কগনিটিভ পার্সপেক্টিভ। তারপরে হলো ইমোশনাল স্ট্যাটাস। আমি একা, আমার ক্ষেত্রে এক জায়গায় যদি আমি ঘুষি মারি, আমি এখন খুশিতে আছি, তাহলে আমার 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 জন্মদিন কি, আমার অ্যানিভার্সারি কি, আমার ছেলের জন্মদিনের সময় কেউ আমাকে এরকম ঘুষি মারলো, আমি হয়তো তাকালামই না। এত আমি ঘোরের মধ্যে আছি যে আমার ছেলের জন্মদিনের জন্য আমি আজকে খুব খুশি। তার জন্মদিনের কেক ক্যারি করতে গিয়ে যদি আমার কেউ ধাক্কা মেরে দেয়, আমি সেটাতে ভাববো না। কিন্তু আমার কোনো ব্যথা শুরু হলো, পায়ে একটা ব্যথা শুরু হলো, কিন্তু আমার কেউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে একইভাবে ঘুষিটা মারলো একই জায়গায়, তার হয়তো বেশি ব্যথা আমার বেশি লাগবে। বিকজ ইমোশনাল স্টেট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অলরেডি যখন ডক্টর স্বামী একটা সুন্দর কথা প্রথমে বলেছেন, ক্রনিক মানে দীর্ঘমেয়াদী, অনেক দিন যাবত যদি আপনার ব্যথাটা থাকে, তার মানে আপনার পারসেপশন অফ পেনটাকে নামিয়ে এনেছে, থ্রেশহোল্ডটাকে নামিয়ে এনেছে। একটু পিন ফোটালেই আপনার ব্যথা লেগে যাবে। তো সেই জায়গাটা থেকে আমাদের যে ভাই বোনেরা, কলিগরা আছে, প্রফেশনালরা আছে ইন হেলথ কেয়ার ওয়ার্ল্ড, আমি হেলথ কেয়ার হিসাবেই সবাইকে ধরছি, তাদের তার মানে নট জাস্ট আপনারা ট্রিটমেন্ট দেবেন উইথ মানে মোডালিটি, এক্সারসাইজ বা ম্যানুয়াল থেরাপি, বাট সাইকোলজিক্যাল কাউন্সেলিং অলসো প্লেজ অ্যান এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পার্ট ইন ইয়োর ট্রিটমেন্ট প্রোটোকল। ঠিক আছে? কারণ এই যে জিনিসগুলো ধরে মাল্টি ফ্যাসেটেড, পেন ইজ মাল্টি ডাইমেনশনাল, মাল্টি ফ্যাসেটেড। তো আমরা অ্যানাটমিক্যাল বললাম, ডিফারেন্ট টাইপস অফ পেন, সাইকোলজিক্যাল বললাম, সাইকোসোম্যাটিক এসেনশিয়ালি হয়ে গেল। তাহলে তারপরে আমরা গেলাম মোর অফ পারসেপশন, কগনিটিভ, বিহেভিয়ারাল অ্যাসপেক্ট, আরো কয়েকটা বাকি আছে। তার মধ্যে প্রাইমারিলি ইম্পর্টেন্ট হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার, কিভাবে আমরা বড় হচ্ছি। একটা ফর এক্সাম্পল, আমি একটা এক্সট্রিম ইকোনমিক ডিসব্যালেন্সের কথা বলছি। একটা ডেভেলপড কান্ট্রির ইন্ডিভিজুয়াল আর একটা আন্ডার ডেভেলপড বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ইন্ডিভিজুয়াল, দুজনের সেম এজ, সেম জেন্ডার, সেম মানে আদার ভেরিয়েবিলিটিস লাইক বিএমআই টিএমআই সেম হয়, পারসেপশন অফ পেইন উইল বি ডিফারেন্ট। মিনিমাম মানে আমি কি বলতে চাইছি, যে যারা ধরুন একটু অ্যাফ্লুয়েন্ট কমিউনিটি, মোর সো ডোন্ট টেক ইট যে হ্যাঁ আমিও তো মানে চিনি অ্যাফ্লুয়েন্ট কমিউনিটি, এর তো ব্যথা, আমি সেটা বলছি না। মানে ইন্ডিভিজুয়াল যে জিনিসটা সেটা সাস্টেন করে অন অ্যান অ্যাভারেজ ধরা যায়। যারা একটু নিচুর থেকে উঠে এসছে, তাদের পারসেপশন বা পারসিভিং ক্ষমতা অফ পেন উইল বি মাচ মোর দেন যারা একটু অ্যাফ্লুয়েন্ট কমিউনিটি। বিকজ একটু কিছু হলো, মা বাবারা ভাবেন আমার ছেলে মেয়ের কিছু হয়ে গেল কিনা, দৌড়াই আমি ডাক্তারের কাছে। কিন্তু যারা মানে নিম্ন স্তরের আমাদের আছে, আর বিলো পভার্টি লাইনে যারা থাকেন, তাদের মানে চোট লাগলো কি, খরচ লাগলো কি, রক্ত বেরোলো, ও ঠিক আছে, ঠিক হয়ে যাবি রে, একটু বেঁধে দিলাম, একটা পট্টি টট্টি বেঁধে দিলাম, সব ঠিক হয়ে যাবে। মানে এই কিন্তু দিস আর অল এক্সপিরিয়েন্সেস, মোমেন্টারি বা টাইম ফ্রেম এক্সপিরিয়েন্সেস যত হবে ইন টার্মস অফ পেন প্যাথোলজি বা পেন পারসেপশন, তাদের থ্রেশহোল্ডটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বাড়তে থাকবে বা উঠতে থাকবে। মানে কি দাঁড়ালো, সাইকোসোম্যাটিক চলে গেল, আমাদের চলে গেল কগনিটিভ অ্যাসপেক্ট বা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, আমাদের চলে গেল মোটামুটি একটা সোশ্যাল স্ট্রাকচারাল অ্যাসপেক্ট। আমি কি বললাম, আমার তরফ থেকে অ্যাজ আ হেলথ কেয়ার প্রফেশনাল, আমি হয়তো সোশ্যাল স্ট্রাকচারটা তো খুব একটা কিছু করতে পারবো না, কিন্তু আমি জানি আমি মোটামুটি বায়োলজিক্যাল বা স্ট্রাকচারাল ইস্যুটা চেঞ্জ করতে পারবো, প্রবাবলি আ লিটল বিট অফ সাইকোলজিটা চেঞ্জ করতে পারবো। মানে পেন প্যাটার্ন বা আমাদের যে পারসেপশন, কগনিটিভ অ্যাসপেক্ট, যেটা ইউজুয়ালি হয়তো আপনারা যারা নিউরো ফিজিক্যাল থেরাপিস্ট বা ফিজিওথেরাপিস্ট যারা আছেন, তারা হয়তো আপনাদের স্ট্রোক পেশেন্টের এই জিনিসটা করেন। সিমিলারলি আপনাদের কিন্তু এটা সকল যারাই ক্রনিক পেন আছে না কেন, মাল্টিপল জয়েন্ট পেন ফর লং স্ট্যান্ডিং, লং পিরিয়ড অফ টাইম,
you should be not prescribing, but at least in your treatment prescription, in your treatment protocol, psychological counseling should be there. If not, then you should be referring to a clinical psychologist for proper guidance, because এই কারণগুলোর মানে কালমিনেশনে আমাদের ব্যথা লাগে। নাও এটা হচ্ছে ফ্রম ডোমেইন ফাংশন থেকে আমি ব্যথার উৎসটা বললাম। লেটস সে ফর এক্সাম্পল আমার কাছে একটা নেক পেইন পেশেন্ট এসছে, ঠিক আছে, আমি যেহেতু অ্যাজ অ্যান অস্টিওপ্যাথ আমি একটু মানে দেখি ম্যানুয়ালি যদি কোনো আমি কিছু হেল্প করতে পারি কিনা, সাহায্য করতে পারি না কিনা। আমি দেখলাম হ্যাঁ আপনার তো ঘাড়ের এই অংশটা ভালো করে রেঞ্জ অফ মোশনটা ভালো না, স্টিফ লাগছে, টাইট লাগছে, তাহলে কি করা যেতে পারে। ওকে, আমি একটা হাই ভেলোসিটি থ্রাস্ট দিলাম, মাসেল এনার্জি টেকনিক করলাম, মায়োফ্যাশিয়াল রিলিজ দিলাম, অনেক বড় বড় নামের টেকনিক দিয়ে দিলাম। আমার গোলটা কি? ব্যথা কমানো। বাট ডক্টর ফিলিপ গ্রিনম্যান, মানে আমি তার কাছে অস্টিওপ্যাথি অ্যাকচুয়ালি শিখেছি, উনি 2014 সালে হি পাসড অ্যাওয়ে, উনি মারা গেছেন, কিন্তু আমি 2009 যখন ওনার ক্লাসেস গুলো করি, উনি একটা সুন্দর কথা বলেছিলেন, পেন ইজ দ্য বিগেস্ট লায়ার, মানে পেন মিথ্যা কথা বলে, বিকজ পেন ক্যান বি রেফার্ড পেন বা র্যাডিকুলার পেন। পেন আমার ফিলিং হচ্ছে হাতে, কিন্তু আসছে ঘাড় থেকে। পেন আমার ঘাড়ে, কিন্তু দেখা যাচ্ছে বাঁ দিকের ঘাড়ে ব্যথাটা আসলে হয়েছে আমার কার্ডিয়াক অ্যারেস্ট থেকে, মানে হার্ট পেন থেকে হয়েছে, সেটাও তো হতে পারে। একটা হচ্ছে রেফার্ড পেন আর একটা হচ্ছে র্যাডিকুলার পেন। নাও there are different mechanics of pain and how you should be treated. আমার মনে হয় ডক্টর শামীমের এই আজকের ওয়েবিনার বা ইন্টারঅ্যাক্টিভ সেশনে আমাদের হেলথ কেয়ার প্রফেশনালরাও যেরকম আছেন, হয়তো পেশেন্টেরও অনেক পপুলেশন আছে, তো প্রত্যেকেই হয়তো ভাবছেন যে আমার ব্যথা কি করে যায়। ঠিক আছে, তো ব্যথা যাবেটা শুধু কি ওষুধ খেয়ে যায়? ওষুধ খেয়ে যেতেই পারে, কমতে পারে, কিন্তু আমি যদি ফিজিওথেরাপিস্টের কাছে আল্ট্রাসাউন্ড নিলাম, এক্সারসাইজ করলাম, তাতেও কি ব্যথা চলে যাবে? বা আমাকে কি তার মানে সার্জারি করতে হবে? আমাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কি চাই? ব্যথাটাকে কমানো। এবারে যেহেতু আপনার ব্যথা হতে পারে অনেক কিছু রিজন দিয়ে আসছে, কিছুটা অংশ হয়তো মেডিসিন দিয়ে কমলো, কিছুটা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিয়ে কমলো, কিছুটা অন্যান্য আপনি বাড়ির টোটকা টিপস এন্ড ট্রিক্স দিয়ে কমাতে পারেন, কিন্তু তা সত্ত্বেও দেখছেন আপনার ব্যথা পুরো নির্মূল হচ্ছে না। ঠিক আছে, বিকজ মোস্ট অফ দ্য টাইম ওষুধ হোক বা মোডালিটি হোক, we try to focus on the pain and not the cause. The cause could be different because pain is symptomatic in nature. We should never ever focus to reduce pain, but we should always focus to reduce dysfunction. ঠিক আছে, আমি বারবার বলি সকলকে যখন ওয়েবিনার বা ওয়ার্কশপ করা বা এমনি যখন আমি ইউনিভার্সিটিতে পড়াই, যে আমরা অ্যালাইড হেলথ প্রফেশনাল, স্পেশালি ফিজিওথেরাপিস্ট বা ফিজিক্যাল থেরাপিস্টরা ইজ মুভমেন্ট সায়েন্স স্পেশালিস্ট। যখনই একটা পেশেন্ট ঘরে ঢোকে, চেম্বারে ঢোকে, ক্লিনিকে ঢোকে, আমরা দেখি ওর কিভাবে হাঁটছে, কিভাবে দুলছে, ঘাটটা ব্যাকা আছে কিনা, কোমর ব্যাকা আছে কিনা, এনিথিং দ্যাট ইজ আউট অফ নর্মাল পশ্চার। তা দাঁড়ালোটা কি? আপনি তার মানে হয়তো হতে পারে most of the time, let's say for example 60 to 65% of the time আপনার ব্যথা যেগুলো অর্থোপেডিক মাস্কুলোস্কেলেটাল, most of the time 60 to 70% of the time এর উৎস হচ্ছে ব্যাড পশ্চার থেকে। কিন্তু ব্যাড পশ্চার আমার তো ব্যথা হলো এখন, ব্যাড পশ্চার তাহলে কখন থেকে হয়েছে? হয়তো দেখা যাচ্ছে একটা বাচ্চা স্কুল ব্যাগ নিতে নিতে কুজো হয়ে গেছে, তখন হয়তো ব্যথাটা দেখা যায়নি, কিন্তু তার 20 বছর পরে ব্যথাটা দেখা গেছে। এইবারে কি করে দেখা গেছে, কেন দেখা গেছে, এর উত্তর কিন্তু আমার কাছে কেন, আমার মনে হয় না কারুর কাছেই থাকবে। কেন? শুধু দ্য রিজন হচ্ছে মেকানিক্যাল ডিসফাংশন। হয়তো কাইফোসিস বা কুজো হয়ে গেছে, অনেক দিন ধরে আছে, তারপরে সেই ইন্ডিভিজুয়ালটা, সেই স্কুল বয়টা যখন অ্যাডাল্ট হচ্ছে, চাকরি করছে, একটা আইটি প্রফেশনাল হলো, আমাদের মতো ল্যাপটপের সামনে কাজ করে যাচ্ছে 12-14 ঘন্টা দিনে, ওয়ার্ক ফ্রম হোম আর যাই হোক, অ্যাট দ্য এন্ড আমরা ল্যাপটপ আর স্মার্টফোন আর ট্যাবলেটের সঙ্গেই বেশি সম্পর্ক রাখি রাদার দ্যান ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে।
তো তার মানে কি হচ্ছে, আমাদের অলরেডি এই পশ্চারটা অনেক বছর ধরে সাস্টেন করে আসছে। তারপরে অ্যাটলিস্ট একটা থ্রেশহোল্ড পয়েন্ট আসবে যেখানে ফেলিয়ার হয়ে যাবে। ওই আসছে না, হাঁটছি হাঁটছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, একটা এন্ড চলে আসবে যেখানে আমি ডাইভ মারবো, একটা ক্লিফ এসে গেল, আর কোনো রাস্তা নেই, ডেড এন্ড চলে এসছে, আর কোনো রাস্তা নেই। সেই রাস্তাটা সেই যখন খতম হবে তখন আপনার ডিসফাংশনটা শুরু হবে। তো from the world of osteopathy and chiropractic, we kind of think most of the pain originates from mechanical derangement of dysfunction. এটা কি সবসময় সত্যি, সবসময় খাটে? নিশ্চয়ই না। তাহলে আর এত 15 মিনিট ধরে আমি আর বললাম কেন? কিন্তু যেখানেই সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট থাকবে সেখানেই মেকানিক্যাল ডিরেঞ্জমেন্ট থাকবে, এছাড়া যাবতীয় অন্যান্য আদার এলিমেন্টস বা ভেরিয়েবলসও থাকবে। তার মানে ইটস আ চিকেন অ্যান্ড আ এগ স্টোরি। মানে আমাদের পৃথিবী হয়েছে, কিন্তু পৃথিবীতে আগে ডিম এসছে না আগে মুরগি এসছে কেউ তো জানে না। আর উই নেসেসারিলি নিডিং টু নো কে সত্যি আমার চিকেন এসছে কিনা আর ডিম এসছে কিনা আমাকে আগে জানতে হবে? নট নেসেসারিলি। as long as I know যে দুটোই আছে, I can differential diagnose যে এইটা চিকেন থেকে উৎস হয়েছে বা এই ব্যথাটা ডিম থেকে উৎস হয়েছে, আমার সেইটুকু নিয়েই কাজ। সেইটুকু যদি আমি জানতে পারি, আর যদি আমার কথার মাধ্যম দিয়ে আমি সাইকোলজিক্যাল কাউন্সেলিংটা করতে পারি, হয়তো দেখা যাবে পেশেন্ট যদি লেটস সে 100% ব্যথা নিয়ে আসে, তা সেই ব্যথার অংশটা আস্তে আস্তে কমে আপনার 60, 50, 40, 30% কমবে। নাও আমি 30% আটকে গেলাম কেন? ডক্টর জেপি বড়াল হচ্ছে একজন ফ্রেঞ্চ অস্টিওপ্যাথ ফিজিওথেরাপিস্ট, ফ্রান্সের প্যারিসের। উনি হচ্ছে পায়োনিয়ার অন এভলিউশন অফ ভিসেরাল ম্যানিপুলেশন। উনি ভিসেরাল ম্যানিপুলেশন বানিয়েছে। আর আমি ওনার কাছ থেকে দুটো কোর্স করেছিলাম, তো ওয়ার্কশপ করেছিলাম, তো সেখান থেকে আমি জেনেছি। উনি যেটা বলছেন বা ওনার যেটা ভাব ধারণা, body should heal itself after the pain threshold comes down to a certain now if is there any research in 30% pain is variable, there is not research, মানে যদিও রিসার্চ থাকে দ্যাট ইজ ভেরি সাবজেক্টিভ। কিন্তু দেখা গেছে যে মোটামুটি যাদের 25 থেকে 30% ব্যথা নেমে গেছে, তারপরে যদি তাদের ঠিক ঠিক মতন হোম এক্সারসাইজ প্রোগ্রাম দিয়ে দেওয়া হয়, তাদের ব্যথাটা আরেকটু মোটামুটি 10% কিংবা 0%-এও চলে আসতে পারে। আমি 10% বললাম। তার মানে এই যে যাদের অনেক দিনের ব্যথা, হয়তো দেখা যাবে যে পুরো ব্যথাটা কিন্তু কমবে না। এই আপনাকে এই বিশ্বাসটা কিন্তু রাখতে হবে অ্যাজ আ ক্লিনিশিয়ান, অ্যাজ আ ক্লায়েন্ট, অ্যাজ আ পেশেন্ট, যে হতে পারে আমার অল্প আধটু ব্যথা থেকে যাবে। নাও যদি দেখছেন যে ট্রিটমেন্টের সত্ত্বেও আপনার ওই লাস্ট 10-15% ব্যথা কমছে না, সেইখানেই আপনার সাইকোলজির বা আপনার মানে মেন্টাল পাওয়ারের ক্ষমতা। আপনি যদি বিশ্বাস রাখেন যে আপনার ব্যথা কমে যাবে উইথ এক্সারসাইজ, উইথ পজিটিভ থিঙ্কিং, প্রবাবলি ইট ইজ বাধ্যতামূলক যে আপনার ব্যথাটা সত্যি সত্যি দেখবেন 15 কি 10-এর থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। নট নেসেসারিলি যে 10% বা 15%-এই আটকে আছে না। সেইং দ্যাট, আমেরিকান কলেজ অফ স্পোর্টস মেডিসিন ACSM গাইডলাইন্স ফলো করা হয় আমেরিকাতে। তো আমার মনে হয় আপনাদের কারুর না কারুর কানেকশন আমেরিকাতে হবে ইন টার্মস অফ ইদার ফিজিওথেরাপিস্ট বা ফ্যামিলি রিলেটিভ। তো ফিজিওথেরাপিস্ট বা হেলথ কেয়ার প্রফেশনাল কেউ না কেউ থাকলে আপনি তাদের জিজ্ঞেস করবেন ACSM গাইডলাইন্স কি। 100% তারা জানবে, বিকজ যখনই হোম এক্সারসাইজ প্রোগ্রাম ক্রিয়েট করছেন, তারা প্রবাবলি দে শুড বি ফলোইং ACSM গাইডলাইন্স। ACSM গাইডলাইন্স এবং আরো রিসার্চ অনেকে করেছেন, দ্যাট ইনক্লুডস ডক্টর লুইস গিফোর্ড এন্ড ডক্টর মাইকেল থ্যাকার। এনারাও বলেছেন যে ব্যথা যদি আপনার এক্সারসাইজ আর নিউট্রিশন ঠিক থাকে, তাহলে যতটুকু ব্যথা কমে আছে হয়তো আস্তে আস্তে সেইটুকু ব্যথাও কমে যাবে। যদি না কমে, অনেকের দেখাচ্ছেন অস্টিওআর্থারাইটিস হয়ে গেছে আর ব্যথা কমছে না, তাহলে সেটা বেসিক্যালি আপনাদের সার্জারি হয়তো করতে বাধ্য, বিকজ কনজারভেটিভ ট্রিটমেন্টের একটা লিমিট আছে। কোন ট্রিটমেন্টই পারফেক্ট নয়, প্রত্যেক ট্রিটমেন্টের প্রোজ এন্ড কনস থাকবে, ভালো মন্দ থাকবে। ইট ইজ ইম্পসিবল ফর মি
to cure the cause for all my patient or for one patient 100%. Probably এটা সম্ভব নয়। যতটুকু থাকবে সেইটুকু নিউট্রিশন বা ডায়েট এবং এক্সারসাইজ দিয়ে কমবে। যদি আমি কমাতে না পারলাম, হয়তো সেই জায়গাটা থেকে হয়তো আপনাকে সার্জারি করতে যেতে হবে বা করা উচিত। সেই জায়গা ইউ হ্যাভ টু নো দ্য লিমিটেশনস। পেশেন্টকেও জানতে হবে একটা ট্রিটমেন্টের লিমিটেশন কি, ক্লিনিশিয়ানদেরও বোঝাতে হবে সকলকে অ্যাজ অ্যান অ্যাওয়ারনেস যে কারেক্ট গাইডলাইন কি বলে, আমি এই পর্যন্তই পারবো, এরপরে আমি পারবো না, আমাকে রেফার করতেই হবে। তো নো ওয়ান ইজ 100% পারফেক্ট। তো আমাদের শরীরেও যেরকম ডিসফাংশন আছে, আমাদের ট্রিটমেন্ট পদ্ধতিতেও কিন্তু একটু আধটু ডিসফাংশন আছে, বিকজ উই হ্যাভ সো মাচ অফ ভেরিয়েবিলিটি উইদিন আওয়ারসেলভস। এক একটা ইন্ডিভিজুয়াল ইজ ভেরিয়েবল। কি করে সম্ভব একটা ট্রিটমেন্ট সবার পক্ষে কাজ করবে? ইট ইজ নট পসিবল, তাই না? তার মানে কি দাঁড়ালো জিনিসটা, এট দ্য এন্ড ফুল সার্কেল করার জন্য আমরা কথা বললাম মাল্টি ডাইমেনশনাল, মাল্টি ফ্যাক্টোরিয়াল ভেরিয়েবলস অফ পেন, ঠিক আছে? আমরা এটাও বললাম যে অ্যাজ আ ক্লিনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট হোক বা অ্যালাইড হেলথ, কি কি কোন দিকটায় আমাদের বেশি স্ট্রং পয়েন্ট। অ্যাজ আ ক্লায়েন্ট, অ্যাজ আ পেশেন্ট, আপনাদের কি করতে হবে? নিউট্রিশন মানে ডায়েট, proper following of exercise, আর মেন্টাল মেকআপ। মেন্টালি ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি স্ট্রং, তাহলে দেখবেন সেটাকে ওভারকাম করাটা অনেকটা সোজা হয়ে যাবে। কিন্তু আমার কাছে হয়তো বলা সোজা, যারা ভুক্তভোগী তাদের কাছে এই জিনিসটা করা অনেকটাই কষ্টদায়ক, তাই না? এইবারে আমি এখন যে জিনিসটা বলতে যাব, এইটা শুধু এটা বেসিক্যালি এক্সারসাইজের মধ্যেই পড়ে, বাট প্লিজ যত আমাদের এখানে আজকে হেলথ কেয়ার প্রফেশনালরা শুনছেন, তাদেরকে এইটা বলা যে প্লিজ স্টার্ট এক্সারসাইজ বেসড অন মোটর কন্ট্রোল প্রিন্সিপালস। ইট ইজ ইম্পারেটিভ নট টু স্টার্ট, মানে এইটা খুব খুব ইম্পর্টেন্ট আপনাদের ক্ষেত্রে জানা, যে প্লিজ ডোন্ট স্টার্ট এক্সারসাইজ বাই স্ট্রেংথেনিং, because most of the time muscles are already above average, meaning 4 to 4 plus on 5. If it is 4 to 4 plus and I try to strengthen to make it 5 on 5, it is highly likely যে আমাদের কজ যেটা সেটা থেকেই যাবে। তাহলে আমরা যদি মোটর কন্ট্রোল দিই, তাহলে আমাদের স্ট্যাটিক স্টেবিলিটি আর ডাইনামিক স্টেবিলিটি অফ দ্য জয়েন্টটা আরো ভালো হবে, আরো শক্তপোক্ত হবে, মানে খুঁটিটাকে যাতে সাইক্লোন দিয়ে ঝড়ে উড়িয়ে না যেতে পারে। সেই জন্য টিনের চালটাকে সরিয়ে কংক্রিট বা সিমেন্ট ব্রিক্স দিয়ে আমরা যেন শক্তপোক্ত বানাই। সেই শক্তপোক্ত বানানোর কাজ হচ্ছে মোটর কন্ট্রোল এক্সারসাইজেস। মোটর কন্ট্রোল এক্সারসাইজে যে ছোট্ট ছোট্ট মাসেলস গুলো আমাদের জয়েন্টে আছে, স্পেশালি স্পাইনের গায়ে গায়ে যে লেগে আছে, মাল্টিফিডাস, রোটেটরেস, সেমিস্পাইনালিস, এই সব মাসেলস গুলো যেগুলো আছে, স্প্লেনিয়াস ক্যাপিটাস, স্প্লেনিয়াস সার্ভিসেস, এই ছোট্ট ছোট্ট মাসেল গুলোকে মোটর কন্ট্রোল করা হয়েছে। যখন ডাইনামিক আর স্ট্যাটিক স্টেবিলিটি আপনার পেশেন্ট পেয়ে যাবে, তারপরে স্ট্রেংথেনিং এক্সারসাইজটা দিন। Because please remember this and never ever forget what I'm going to say. Probably you know, probably you don't, but re-hear from you, so that when you hear this, it is in your gray cells forever. Gray cells buddhite forever theke jabe. Mobility, stability, controlled mobility, function, these four should be the phases of exercise prescription. Abar bolchi, mobility, stability, controlled mobility and function, এই চারটে যে ফেজ বললাম, those are essentially phases of exercise from basic to advanced stage, and there are certainly modifications and this and that always, right? প্রত্যেকটা জিনিসের শাখা প্রশাখা থাকে, কিন্তু মোদ্দা কথা হলো আমাদের বট গাছের যে ঝুড়ি থাকতে পারে, কিন্তু বট গাছের যে স্টেমটার মধ্যে মোবিলিটি, স্টেবিলিটি, কন্ট্রোল, মোবিলিটি, ফাংশন যেন না বলেন, এইটা হচ্ছে আমাদের মানে ইনফ্রাস্ট্রাকচার, এর উপরেই দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, এই বলে আমার মনে হয় আধ ঘন্টা আমাদের কথা হয়েছে। আমি একটু সময় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করা, সেই প্রেক্ষিতে আবার আমি ডিসকাস করতে পারি। আমরা কোশ্চেনে যাবো। কোশ্চেনে যাওয়ার আগে আরেকটা জিনিস একটু আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম, আসলে যেটি অনেক ইতিমধ্যে আমরা ইউটিউব থেকে দেখেছি, কয়েকজন লিখেছে যে
অনেক ফিজিশিয়ান বা অনেক সময় হেলথ এক্সপার্টরা বলে থাকেন যে কারো যদি পেইন থাকে সেক্ষেত্রে মানে এই ধরনের ক্রনিক পেইনের ক্ষেত্রে তাদের ফ্যামিলি মেম্বারদেরও একটা রিহ্যাব প্রোটোকলের ভিতরে আনার অনেক সময় প্রয়োজন হয়ে থাকে এবং তাদেরও সাপোর্ট দিতে হয়। এটির আসলে মূল ব্যাখ্যাটা কি বা সেটি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিল। যেই প্রশ্ন করেছে, এত সুন্দর এত ভালো প্রশ্ন, মানে আমি ব্যাখ্যায় শব্দ দিয়ে বোঝাতে পারবো না হাউ ইম্পর্টেন্ট ইট ইজ ইন টার্মস অফ মেনটেনিং পেন ফ্রি লাইফ, মেনটেনিং activities of daily living, maintaining an improved quality of life for the family members. উই অল বিলিভ যখন আমরা মানে হেলথ কেয়ার যখন পড়াশুনো করছি, ব্যাচেলার্স হোক, মাস্টার্স হোক, পিএইচডি লেভেল হোক, যাই হোক না কেন, আমরা এটা শুনেছি গ্রুপ ট্রিটমেন্টে খুব এফেক্টিভ হয়। 100 বার একটা বয়স্ক মানুষের যদি হাঁটু ব্যথা হয়, তার সঙ্গে যদি সে গ্র্যান্ডসান মানে নাতি বা নাতনি থাকে, তারা যদি একসঙ্গে এক্সারসাইজ করে, সেই যে ইমোশনাল স্টেটটা অন্য লেভেলে চলে যায়। And what is meant by that? Emotional state ki shudu perception? Na, there are a lot of proteins. There are proteins like interleukins. There are nerve growth factors, bradykinin, RSG4. Mane there are multiple proteins in the blood which are sometimes pushes pain barrier or sometimes regresses the pain barrier. You can activate those. মানে কনসেন্ট্রেশন কি হঠাৎ করে ইনক্রিজ করে যাবে ম্যাজিক্যালি? নো, ইট ইজ নট পসিবল। বাট the threshold for those protein concentration probably remains same, but it increases the pain barrier. মানে আমাদের সহ্যের ক্ষমতা with this biochemical reaction, hormonal balance, it changes the fact. তো আপনার প্রশ্নের একটা লাইনের উত্তর হচ্ছে, যত ফ্যামিলি মেম্বার ইনক্লুসিভ থাকবে তাহলে we will be following ICF rule, International Classification of Functional Disability and Health, because ICF guidelines is mandatory to follow for all developed countries in the world, and WHO also prescribes that ICF guidelines. তো ICF guidelines এ বলেই যে include your family members and your community members. ধরুন আমার দাদু যখন এখন উনি নেই, কিন্তু আমি জানি বিকালবেলায় হাঁটতে বেরোতো, 4-5 জন পাড়ার বৃদ্ধা সবাই মিলে একটা গ্রুপে হাঁটতে বেরোতো। হাঁটার সময় তখন কোনো ব্যথা নেই, উমা এসেই বলে ব্যথা হাঁটুতে, আমায় এই শেক দাও, আমার ঘাড়ে শেক দাও। কিন্তু যখন হাঁটছেন তখন তো কই বলেননি উনি। তো বিকজ দে আর মেন্টালিটি ম্যাচড, their brain waves, the beta and gamma and theta waves match. এই লেভেল গুলো ইজ মানে এই কনসেপ্ট গুলো ইজ ভেরি ডিফারেন্ট, এন্ড প্রবাবলি আজকের দিনে আজকের সময়ে হয়তো বলাটা আমার পক্ষে মুশকিল, বাট at some point যদি আবার দেখা হয় নিশ্চয়ই এক্সপ্লেন করে বলবো। বাট ব্রেন লেভেলস if it matches, it improves the emotional state, it improves the psychological state, that helps to alleviate pain. ব্যথা কিন্তু আছে, কিন্তু পারসেপশন অফ ব্যথাটা আর বোঝানো যাচ্ছে না, এন্ড দ্যাট ইজ নট পারসেপশন মানে ফিলিং, বাট অলসো দিস প্রোটিনস আই সেড, এই প্রোটিন গুলো মানে হেল্প করে টু ইদার ব্লক দ্য পেইন পাথওয়ে or to manipulate those pain pathways in certain unknown ways, still unknown ways. ঠিক আছে, সেটি। তো আমাকে আরেকটি কোশ্চেন আমরা পেয়েছি, সেটি হলো যে আপনি সাইকোলজিক্যাল যে ব্যাপারটি বলছেন যে পেশেন্টের সাইকোলজি, এটা কি প্লাসিবো ইফেক্ট কিনা, মানে প্লাসিবো ইফেক্টের কারণে কি আসলে সে এটা পেইনটা সে পেইন ফ্রি ফিল করছে কিনা, বা তার কনফিডেন্সের কারণে কি সে আসলে বাকি যে 10% পেইন সেটি কি রিমুভ হবে কিনা, এমন একটি কোশ্চেন আমরা আসলে পেয়েছি। ডক্টর শামীম আরেকবার প্রশ্নটা বলুন, আমি সেকেন্ড পার্ট বুঝলাম। যে আপনি বলেছিলেন যে 10% পেইন থাকতে পারে যেটি তার বিশ্বাস অথবা যেটি তার কনফিডেন্স দ্বারা রিকিউর হয়ে যাবে, তো সেই 10% কি এটিকে আসলে তার প্লাসিবো ইফেক্টের মতো ব্যাপারটা কিনা, যে তার বিশ্বাসের কারণে বাকি ব্যথাটা সে মুক্ত হবে? ইট মানে अगेन ইট ইজ ডিফিকাল্ট টু সে, it could be, but it is usually psychological, very cognitive. আর আমি কি ডেফিনেটলি এটা বলতে পারবো কিনা, আমার মনে হয় না আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারবো, because it cannot never be generalized.
সবার ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যারিয়েবল। কারুর ক্ষেত্রে সেটা হতে পারে প্লাসিবো এফেক্ট, কারুর ক্ষেত্রে দেখা যাবে যে সাইকোলজিক্যালি সে মানে সে জিনিসটা একটু উইক, তার পারসেপশন বেশি আছে। যদি সোশ্যাল স্ট্রাকচারের ডিফারেন্সেস হয় তাতেও হবে। মানে আমি আমেরিকাতে থাকাকালীন এমনও হয়েছে যে অ্যাজ আ সোশ্যাল সার্ভিস আমাদের প্রিজন বা জেলে গিয়ে কয়েদিদের উইথ স্টুডেন্টস স্বাভাবিকভাবে যে ফিজিক্যাল থেরাপি করানো, তো তাদের সাইকোসোম্যাটিক ইস্যুস আর ভেরি ডিফারেন্ট। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমরা তো সেখানে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করি না, কিন্তু প্রত্যেক সময় যখনই আমরা যেতাম আমাদের সময় কাউন্সেলিং মানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আমাদের সঙ্গে থাকতো। তারা আগে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করতো, আমরা ট্রিটমেন্ট দিতাম, এইভাবেই চলতো। সেইখানে দেখা গেছে তাদের ব্যথাটা অনেক কমেছে। And that could be very, very different reasons, and some of the reasons I cannot even share in a public platform. সেই জন্য তো it is all dependent on perception, experience, and certainly the mechanical derangement itself. ঠিক আছে? সেটি খুব চমৎকার ভাবে আসলে আপনি ডেমনস্ট্রেট করলেন, এবং আমার মনে হয় যারা আমাদের সঙ্গে রয়েছেন এখন স্টিল না অনেকেই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা বোধহয় খুব এনজয় করছেন আজকের প্রোগ্রামটি। যেমন আমাদেরকে আমিনুল ইসলাম উনি বলছেন যে আমরা প্রোগ্রামটি দেখছি এবং খুব ভালো লাগছে, এবং আমাদের মিস্টার রাহাত উনি একটি কোশ্চেন করেছেন, সেটি হলো যে গ্লুটিয়াল মাসলে অনেক দিন ধরে ব্যথা, এবং সেটি আসলে কারণ কি হতে পারে বলে মনে হয় আপনার, এবং এই এখন 50 বছর বয়স, এবং ডক্টর শামিম কোন মাসেল বলছে? কোন গ্লুটিয়াস মাসলে পেইন? জি, if it is, I don't know if it is gluteus maximus বা medius minimus, probably you have to, since he is 50 years old, so I'm not worried about strengthening, কারণ তার মানে ওর স্ট্রেংথ থাকবে। 50 বছর আমি মানে হিপ এক্সটেনসার্স দিয়ে তো আমার খুব একটা মনে হয় না কাজ হবে। আর আই এম 100% শিওর যেহেতু আপনার পেশেন্ট, আপনি নিশ্চয়ই অ্যাবডাকশন আর এক্সটেনশন দিয়েছেন। লেটস লুক ওয়ান চ্যানেল আপ অ্যান্ড ওয়ান চ্যানেল ডাউন। এসআই জয়েন্ট দেখুন, আর এটাও হতে পারবে কোয়াড্রাটাস লাম্বোরাম ফায়ারিং ঠিক হচ্ছে কিনা। সোয়াস মেজর, ওয়ান অফ দ্য হিপ ফ্লেক্সাস, ওইটা যদি টাইট হয় তাহলেও কিন্তু দেখা যেতে পারে গ্লুটিয়াস ম্যাক্সিমাসের জায়গায় মানে বাটক্সে পেন থাকে। তার মানে কি কি জিনিস বললাম, একটু এসআই জয়েন্ট দেখবেন, লাম্বার ডিসফাংশন আছে কিনা দেখবেন, ফ্রম বনি পার্সপেক্টিভ আপনি দেখবেন কোয়াড্রাটাস লাম্বোরাম এবং সোয়াস মাসেল। এই টেস্টিং করে বুঝতে পারবেন কোথাও না কোথাও কিছু ইমব্যালেন্সেস আছে। আর প্লিজ ডু অ্যাসেসমেন্ট ইন স্ট্যাটিক এন্ড ডাইনামিক পশ্চার। পশ্চারটা দেখুন, ইলিয়াক ক্রেস্ট গুলো দেখুন, এএসআইএস পিএসআইএস লেভেল গুলো দেখুন, কিছু না কিছু আপনার বেরোবে which will be dysfunctional, and please ask him ব্যথাটা তার কখন হচ্ছে, বিকজ হিস্ট্রি টেকিং ইজ আ গল্প, ইজ আ স্টোরি টেলিং। পেশেন্ট আপনাকে গল্প বলবে, এই গল্পের মধ্যে মোটামুটি 40 থেকে 60% মানে 50 on an average 50% of the diagnosis will lie in the story of history taking. হিস্ট্রি কথাটার অর্থই হলো হিজ স্টোরি। সো ইউ হ্যাভ টু হ্যাভ পেশেন্স টু লিসেন টু হিজ স্টোরি টু হেল্প ইউ গাইড ইন ডায়াগনোসিস। আমার ক্লাসে অস্টিওপ্যাথি ওয়ার্কশপে আমি খুব ইম্পর্টেন্স দিই ডায়াগনোসিস। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু জাস্ট লার্ন টেকনিক্স হাজার গন্ডায় গন্ডায় আপনারা অলরেডি জানেন। কেউ একজন নাম দিয়ে টেকনিক বানিয়ে দিল, সেটা করছেন, আমি তাতে খারাপ ভালো কিচ্ছু বলছেন, কিন্তু আমার পারসেপশন হচ্ছে আপনাকে ডায়াগনোসটা ঠিক করে করতে হবে, না হলে ইউ আর শুটিং ইন দ্য ডার্ক। 100টা জিনিস আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন, হয়তো কমবে, কিন্তু ইউ অলসো ডোন্ট নো which one actually worked for the patient, right? তো ডায়াগনোসিস ইজ দ্য ক্লু। ভালো করে ডায়াগনোজ এই কটা অংশ করবেন, আমার মনে হয় আপনার প্যাথোলজিক্যাল ডিসফাংশনটা পাবেন, এরপরে আপনি নিশ্চয়ই তার ট্রিটমেন্টটা করতে পারবেন অ্যাকর্ডিংলি। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আসলে আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং তিনি শুরু থেকে দেখছিলেন আমাদের পুরো প্রোগ্রামটি ডক্টর অতনু চক্রবর্তী, এবং তিনি বলেছেন স্যার অলওয়েজ অসাম, এবং স্যার সবসময় খুব চমৎকার লেকচার দিয়ে থাকেন। এবং আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন ডক্টর শান্তনু মল্লিক, এবং উনিও বলেছেন যে স্যারের লেকচার গুলো খুব ভালো লাগছে এবং স্যারকে ফিজি নিউজে স্বাগত জানাচ্ছি। তো স্যার আমরা আসলে এছাড়াও আরো অনেক প্রশ্ন লিখেছেন, ঠিক আসলে প্রশ্ন না, সবাই আপনাকে দেখতে পেয়ে বা আপনার কথাগুলো শুনে তাদের ভালো লাগছে, তারা অনেক ইনফরমেশন পেলো, এই জন্য আপনাকে স্পেশালি অনেক ধন্যবাদ জানিয়েছেন অনেকেই। তো আমরা আসলে প্রোগ্রামে একদম শেষ মুহূর্তে চলে আসছি, যাওয়ার আগে শেষ মুহূর্তে আপনার যদি কোনো পরামর্শ থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। যদি এখানে কোনো পেশেন্ট থাকে যারা অনেক দিন যাবৎ ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা নিয়ে ভুক্তভোগী, তারা প্লিজ জানবেন যে আমাদের মা ঠাকুমারা ছোট্ট ছোট্ট
একটা সুন্দর টোটকা বলে, তো এই টোটকা কিন্তু ফেলনা না, যেরকম রসুন তেল, যেরকম কাঁচা হলুদ খাওয়া, তো এই সব টোটকা যদি ইউজ করেন, আমি বলছি না আপনার নির্মূল হয়ে যাবে, কিওর হয়ে যাবে, হয়তো অনেকটা অ্যালিভিয়েট করবে, অনেকটা পেনের সহ্যটা বাড়বে, অনেকটা যে টক্সিক এফেক্টস ইন দা জয়েন্ট আছে সেইগুলো আশা করি আপনার চলে যাবে। তো বারবার বলছি, একটু বাইরে চিন্তা করুন, আউট অফ দা বক্স। শুধু যে ওষুধ খেতে হবে তা নয়, নিউট্রিশন ভালো রাখুন, ভালো শাকসবজি, ভালো মাংস, ভালো সবকিছু, নিজের এনভায়রনমেন্ট ভালো রাখুন, নিজের মন ভালো রাখুন, সবসময় হাসি খুশি থাকুন, ঠিক আছে? এক্সারসাইজ কিন্তু ইজ আ মাস্ট, ব্রিদিং এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রাণায়াম যাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ প্রাণায়াম মানে আমি শ্বাস ফোলাচ্ছি বেরোচ্ছি তা না, it basically turns out to be balancing oxygen and carbonic acid or carbon dioxide in your body, and that helps to kind of detoxify your body in a different manner. তো সেইগুলো করুন, ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটু বাড়িতে করুন, আর আপনাদের যখন পারছেন না, যখন সাধারণত ভাবে হেল্প দরকার হবে, 100 বার আপনার ফিজিওথেরাপিস্ট বা যারা ডাক্তার বৈদ্য আছে তাদের হেল্প 100 ভাবে নিন। কিন্তু প্লিজ লাস্ট পয়েন্ট মনে রাখবেন, সাইকোলজি সাইকোলজি সাইকোলজি, নিজের ব্রেনে এইটা আনবেন না আমার ব্যথা আছে, এইটাই শুধু আনুন, আমার ব্যথা আর নেই, আমি ভালো আছি, আমি সকলের সঙ্গে থাকবো, সকলের সঙ্গে থাকবো, হেসে খেলে জীবনটা কাটাবো। এই নিয়েই আজকে আমি শেষ করছি আজকের এই সন্ধ্যার ওয়েবিনারটা। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তী আবার কোনো প্রোগ্রামে আপনাকে আমরা চাই এবং আপনার সঙ্গে আমরা যুক্ত হব এবং আবার চমৎকার একটি এরকম কনভারসেশন আমরা করবো। আমার মনে হয় আমাদের দর্শকরা আসলে অসংখ্য আপনার জন্য দোয়া করবেন এবং তারা অনেক উপকৃত হয়েছেন আসলে আজকের এই দ্বারা। জি ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস জানতে পারলাম, জানার চেষ্টা করলাম। আমরা জানি না আসলে কে কতটুকু বুঝতে পেরেছি বা বোঝার চেষ্টা করছি, কিন্তু একটি কথা মনে রাখতে হবে, জ্ঞানী ব্যক্তির একটি হাতের ইশারাও অনেক কিছু। আর আজকে যে অতিথি আমাদের সঙ্গে ছিলেন তিনি তেমনই একজন চিকিৎসক, যার অভিজ্ঞতা, যার জ্ঞান, যার জ্ঞানের পরিসীমা আসলে অনেক বড়, অনেক বেশি বিস্তৃত। আর আমাদের সঙ্গে তিনি যুক্ত থেকে আজকে যে লেকচারগুলো দিলেন বা যে ইনফরমেশনগুলো আমাদের সঙ্গে শেয়ার করলেন, আমার মনে হয় সকলের কিছুটা হলেও কাজে আসবে। তো তাই আমরা সবাইকে বলতে চাই সেটি হলো যে একটু পরামর্শ নিন যে কোনো ব্যাপারে, বিশেষ করে পেইন রিলেটেড প্রবলেমগুলো নিয়ে হতাশ হয়ে যাওয়া যাবে না। খুব দ্রুত চিকিৎসক চেঞ্জ করার যে আমাদের মেন্টালিটিটা, আমরা একজন চিকিৎসককে দেখালাম, হয়তো বা কোনো কারণে ব্যথা কমছে না, আমরা দ্রুত ওই চিকিৎসককে চেঞ্জ করে অন্য একজন চিকিৎসকের কাছে চলে যাই। এই মেন্টালিটিটা আমাদেরকে দূর করতে হবে। কেন কমছে না আমরা রিভিজিট তাকে করতে পারি, তার কাছে আবার যাই, তাকে বলি আমার এই ঔষধ অথবা এই ফিজিওথেরাপি বা এই জিনিসগুলোতে আমার ব্যথাটা কমছে না, কি করা যায়। ঠিক এভাবে করে আসলে যদি ধৈর্য ধরে আমরা সঠিক চিকিৎসাটা নিতে পারি, আমার মনে হয় ব্যথা নিয়ে আর কেউকে দীর্ঘমেয়াদী ব্যথায় চলে যেতে হবে না, মানে ভুগতে হবে না, এবং সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন, দৈনন্দিন কাজগুলো ব্যথা মুক্ত থেকে সুন্দর একটি জীবনযাপন করতে পারবেন। কারণ ব্যথা আপনার শুধু শারীরিকভাবে আপনাকে ক্ষতি করে, আপনাকে মানসিকভাবে, এমনকি ইকোনমিক্যালি আপনাকে ক্ষতি করে। কিন্তু তাই ব্যথা থেকে মুক্ত থাকতে হবে, সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই physionews24.com এর সাথেই থাকুন, আর আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রামে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।